আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমি শান্তা জাহান ফিরে এসেছি আমাদের এই পর্বে আপনাদের জন্য খুব পছন্দের ভালো লাগার একজন অ্যাক্ট্রেস, মডেল এবং একই সাথে যে তার রূপ লাবণ্য এবং সৌন্দর্য দিয়ে মোহনীয় একটা পরিবেশ তৈরি করে রাখে সবসময়, আর যাকে আমি পার্সোনালি অনেক ভালোবাসি বিকজ তার অভিনয় দেখলে মনে হয়, তার চরিত্রগুলো দেখলে মনে হয় যে ইস যদি এটা আমি করতে পারতাম, অথবা কিভাবে এত সুন্দর করে এই চরিত্রগুলোকে সে ফুটিয়ে তোলেন। চলুন বাকি কথা না হয় পরেই বলবো, আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে রয়েছেন শক্তিমান অভিনেতা রুনা খান। অনেক অনেক শুভেচ্ছা আপু, কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি আপু, আর তোমাকে দেখতে অসাধারণ লাগছে, মানে একদম লাইক নীলাম্বরী, নীলপদ্ম, নীলা যেটাই আমি বলি না কেন। কেমন আছো? আমি ভালো আছি। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। না, নীলা কেমন আছে আসলে এটা আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ খুব দারুণ প্রশ্ন করেছো। নীলা কেমন আছে সেটা আমরা সেটা দেখতে হলে আসলে হলে যেতে হবে। নীলাকে দেখতে হলে হলে যেতে হবে। হ্যাঁ, নীলাকে যখন স্ক্রিনে সবাই দেখলো এবং খুবই ভালো লাগার একটা ব্যাপার হয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটার প্রিমিয়ার শো হয়েছে, রেসপন্সটা কেমন ছিল? খুব ভালো, মানে আসলে আমি নিজেও প্রথম দেখলাম, কারণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়েই প্রথম প্রদর্শনী হলো আমাদের এখানে। ভালো লেগেছে। আর একটা বিষয় যে নীলা চরিত্রটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, একটু না আমি বলবো অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ এই চরিত্রে আমি আগে কখনো কাজ করিনি। আমার ধন্যবাদ আমার পরিচালকের প্রতি, আমার পুরো টিমের প্রতি, এবং আমি সত্যি খুব বিশ্বাস করে বলতে চাই যে নীলাকে দেখার পর আমার মনে হয়েছে যে ওকে যতটা যেটুকু আমি বিশ্বাস করতে পারছি তার কারণ আমার পরিচালক, আমার টিমের সকল সহশিল্পী, সকলের সহযোগিতা, সব কিছু মিলে বোধহয় যেটুকু বিশ্বাসযোগ্য লেগেছে সেটা। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি পরিচালকদের যে মানে চরিত্র অভিনেতা হিসেবে যদি কোনো মহিলা চরিত্রে কাউকে খোঁজা হয়, সেখানে 1 2 3 যদি 3টা নাম থাকে, প্রথম নামটা থাকে রুনা খানের। তো রুনা খান আসলে এই জায়গাটায় কি করে পৌঁছেছে, বা মানে পৌঁছানোর জন্য রুনা খানকে কি করতে হয়েছে? রুনা খানকে ধৈর্য ধরতে হয়েছে আর অপেক্ষা করতে হয়েছে। সবার জীবনের একটা স্বপ্ন থাকে যে কাজ করব এবং আমার যেন স্বীকৃতিটা হয়, আর সেই স্বীকৃতি যদি তুমি প্রথম চলচ্চিত্রে পেয়ে যাও, এবং তার পরবর্তীতে আরও বেশ কিছু পুরস্কার রয়েছে, বাচ্চা সার্স রয়েছে, মেরিল প্রথম আলো রয়েছে, এবং দর্শকের ভালোবাসা, মানে এই দুই দর্শকটাকে আসলে তুমি এক কথায় যদি মানে আমাদেরকে বোঝাতে চাও, আসলে কেমন ছিল জার্নিটা? এর চাইতে সুন্দর তো আর কিছু হতেই পারে না জীবনে শান্তা। তবে এই 2 দশকের মধ্যে আমার ক্যারিয়ারকে ঠিক 2 ভাগে ভাগ করা যাবে, মানে 2005 থেকে 2010 সে সময় আমি এমন একজন অভিনয় কর্মী যাকে যে এই পেশাটার উপর নির্ভরশীল, মানে খুব সোজা করে বললে আমার বিয়ের আগে আমার পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হ্যাঁ, তো সেই 2005 থেকে 2010 পর্যন্ত আমি যেভাবে কাজ করেছি, যে কোন কাজটা আমার পছন্দ হচ্ছে তার সাথে সাথে জীবিকার জন্য আমাকে এমন অনেক কাজও করতে হয়েছে যেটা হয়তো আসলে পছন্দ হচ্ছে না, প্রয়োজন। হ্যাঁ, মানে ধরো আমি তখন সময়টাকে এভাবে ভাগ করে নিতাম যে মাসে অন্তত 15-20 দিন স্টুডেন্ট। 2005-এ আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, তো তারপর 2009-এ আমার বিয়ে হয়, 9 থেকে এই যে 25, এই 15 বছর, এবার 16 বছর হবে। এই 16 বছরে আসলে আমি কিভাবে বলবো যে অভিনয় আমার পেশা না, মানে আমি অভিনয় করে অর্থ নেই, কিন্তু এই অর্থের উপর আমাকে জীবনযাপন করতে হয় না। আমার যিনি পার্টনার, তিনি যে কাজটা করেন, আমাদের 3 জনের একটা ছোট্ট পরিবার, তার উপার্জনে আমরা 3 জন খেয়ে পরে আরামসে চলে যেতে পারি। আচ্ছা, এই পার্টনারের সাথে দেখা হওয়ার গল্পটা কি অভিনয়ের থ্রুতে নাকি হচ্ছে পারিবারিকভাবে? পারিবারিকভাবে, অভিনয়ের থ্রুতে না। বাট সে তোমার অভিনয়ের প্রেমে কবে পড়েছে?
সে তো আমার অভিনয়ের প্রেমে কখনোই পড়েনি শান্তা, সে সংশোধন। আমি তো টাঙ্গাইল থেকে এসেছি, তো আমি টাঙ্গাইলে যেখানে বড় হয়েছি, আমার পরিবার এবং আমার আশেপাশের সবাই আমরা টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলি, ঠিক আছে? এবং আমার শুরুর দিকের প্রচুর নাটকে তুমি পাবে যে আমি চোরকে উচ্চারণ করছি চুর, লোককে উচ্চারণ করছি লুক, মানে টাঙ্গাইলের মানুষ ওকার, মানে আমি যেখানে বড় হয়েছি টাঙ্গাইলের মানুষ ওকারটার ব্যবহার সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং মানে ছয়ের উচ্চারণ ভীষণ, মানে টাঙ্গাইলের আঞ্চলিক উচ্চারণ। তো যেটা তুমি বলছিলে যে পার্টনার অভিনয় কোনটা দেখে মুগ্ধ হয়, ধরে ধরে আমাকে উচ্চারণ শিখাচ্ছে, তালব্য বর্ণ, বৈষ্ণর না ডোষণর। এখন পর্যন্ত আমি যখন একটু ধরো কি বলবো এটাকে উত্তেজিত হয়ে যাই, টাঙ্গাইল চলে আসে। আমি বলবো রুনা আপু তুমি অনেক লাকি যে এমন একজন পার্টনার পেয়েছো যে তোমার কাজটাকে সাপোর্ট দিচ্ছে এবং এটাকে আরো ভালো করার জন্য তোমাকেও সে সাপোর্ট দিচ্ছে। সো মানে ইটস আ ব্লেসিং। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। ওই যে যেটা আমি বলতে চাইছিলাম যে আমার বিয়ের পর থেকে, মানে 2009 থেকে এই 2025 পর্যন্ত, এই 16 বছরে আমার কাজের সংখ্যা 16টাও হবে না শান্তা, 16টা। এক বছরে একটা সিনেমা, তারপরের বছর আরেকটা সিনেমা। ধরো আমি একটা ধারাবাহিক নাটক করেছি ফ্যামিলি ক্রাইসিস, আমি টানা 4 বছর শুধু একটা নাটক করেছি, এবং ওই একটা নাটকের চরিত্রটাই তো সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। বা আমি ধরো আফজাল হোসেনের একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। মানে এরকম আমার মানে 16 বছরে কাজের সংখ্যা সর্বসাকুল্যে 20টা হবে, এবং সেই 20টাও বিজ্ঞাপন, সিনেমা, ধারাবাহিক নাটক সব মিলিয়ে খুব কম কাজ করেছি। এবং দিনের হিসাব করলে আমি মাসে অ্যাভারেজে 5 দিনও মানে কাজ করিনি গত আমার বিবাহিত জীবনে আর কি। তো এইটুকুনি কম কাজ করে, এই বছরে 1-2 বছরে একটা কাজ করে যেই কি বলবো দর্শকের ভালোবাসা, সম্মান, স্বীকৃতি যা যা আমি পেয়েছি, আমি আসলে আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে চাই রুনা আপু এটার সাথে। দর্শক তো ডেফিনেটলি তোমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমাদের যারা ডিরেক্টরস রয়েছেন তারাও কিন্তু তোমার উপরে ওই আস্থাটা রাখতে পারেন। অ্যান্ড ইটস অল অ্যাবাউট ইউ, যে তোমার ওই 1-2 কাজ দিয়ে তুমি অলওয়েজ প্রমাণ করেছো যে হ্যাঁ আমি যতই কম কাজ করি না কেন, যতটাই অনিয়মিত থাকি না কেন, আমি রুনা খান যখন স্ক্রিনের সামনে আসবো বা আমি যখন ডায়ালগ থ্রো করব, আমি আমার চরিত্রকে ধরেই কথা বলবো। এটা আমি চেয়েছি, মানে ধরো আসলে চেয়েছি বলতে চাই, মানে এক একজন অভিনেতা বা এক একটা মানুষ নিজেকে এক একভাবে দেখতে চায় না, আমি এভাবেই চেয়েছি যে আমি একটা বছরে কষ্টনীর করব, সেটার প্রভাব 1 বছর থাকবে, বা আমি তার পরের বছর একটা আন্তনগর করব, সেটার প্রভাব 1 বছর থাকবে, বা তার পরের বছর একটা অসময় করব। আমি এভাবেই কাজ করতে চেয়েছি। মানে কমার্শিয়াল মুভি, মেইনস্ট্রিম গল্প যেটাকে আমরা বলি, বিএফটিসির গল্প, এই ধরনের চরিত্র কি তোমার কাছে এসেছে, করা হয়নি? এফডিসির কথা বলছো তুমি? আচ্ছা, আমি যে সিসিমপুরের কথা বলছিলাম, সিসিমপুরে শুটিং করতাম আমরা এফডিসিতে, এফডিসির ফ্লোরে 2005, 6, 7 সে সময়। তো সে সময় আমি বেশ কিছু এফডিসিতে যেমন সিনেমা নির্মিত হয় তেমন কাজের প্রস্তাব পেয়েছি। তখন আসলে আমার মনে হয়েছে, তখন আমি মাত্র মানে সিসিমপুরে আমি যখন শুরু করি 2004-এ, তখন আমি অনার্স পড়ি, স্টুডেন্ট, আমি থিয়েটার করি, নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করি। তো আমার তখন মনে হয়েছিল যে আমি বোধহয় এই সিনেমাগুলোর জন্য আমি তৈরি নই, আমি হয়তো পারবো না, নিজের উপর সেই ভরসাটা আমি। কিন্তু একটা কোয়েশ্চেন আমার আছে, আমরা দেখি বাংলাদেশে নামের আগে নায়িকা তকমাটা লেগে গেলেই অনেক টাকা পয়সা আর্ন করা যায়, ব্র্যান্ডিং করা যায়, অনেক কোম্পানির ওপেনিংও করা যায়, অনেক কিছুর একটা প্রভাব থাকে। যদিও সেই সময়টাতে একটু কম ছিল, কিন্তু তারপরেও নায়িকা বলে কথা। তো তুমি যেহেতু বললে যে ওই সময়টাতে তোমার প্রয়োজনও ছিল, তুমি তোমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলে, মানে নিজের এই লোভের জায়গাটা আসলে সামলালে কি করে? লোভ তো না, আমার প্রয়োজনীয়তা। ধরো আমার পরিবার চালানোর জন্য মাসে যে অর্থটা প্রয়োজন, তার চাইতে বেশি অর্থ আমি শুধু সিসিমপুর থেকে কাজ করে উপার্জন করতে পারছি। সিসিমপুর থেকে আমি যে পারিশ্রমিকটা পাই, ওটা আমার মাসিক খরচের চাইতে অনেক বেশি। তারপরে মাসে আরও ধরো 8-10 দিন আমি নাটকের শুটিং করছি। তো হ্যাঁ, আমার যেটুকু
ধরো কথার কথা আমার মাসে 10 টাকা দরকার, আমি সিসিমপুর এবং টেলিভিশন নাটক আর বিজ্ঞাপন চিত্র থেকে আমি মাসে 80 টাকা উপার্জন করতে পারছি, যেখানে আমার দরকার 10 টাকা। তো আর কত লাগে মানুষের সংখ্যা, এত লাগে না। মানে আসলে তুমি একজন আর্টিস্ট হতে চেয়েছো বলেই সেই লোভের জায়গাটাকে সংবরণ করা না। আর্টিস্ট সবাই আর্টিস্ট, সবাই আর্টিস্ট। আমি একদম কাউকে আমি একদম বিশ্বাস করি ছোট করে কাউকে বলছি না, আমি কাউকে ছোট করে বলতে চাই না, কিন্তু এখন থেকে যায় না, সেটা এভাবে বলাটা আমি সমীচীন মনে করি না। আচ্ছা, তুমি অনেক হচ্ছে আমি বলবো মানসিক দিক থেকে উদার, দ্যাটস ওয়াই আপু এভাবে মানুষের ব্যক্তি পছন্দ অপছন্দ থাকবে শান্তা। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তোমার উদারতার কথা বলছিলাম, তুমি মানে 2 দশক যাবত কাজ করছো, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু দেখেছো। তো তারপরেও যদি আমাকে মানে আমার তো এক্সপ্লেইন করার কিছু নেই, আমি বুঝতে পারছি, কিন্তু আমি শুধু বলতে চাইছি যে প্রতিটি মানুষের সিদ্ধান্ত কে অন্যদের সম্মান করা উচিত। কেউ যদি মনে করেন, কথার কথা আমি মনে করছি যে আমার জন্য মাস চলার জন্য 5 টাকাই যথেষ্ট, কিন্তু কেউ যদি মনে করেন আমি মাস চলার জন্য 50 টাকা আমার দরকার, তিনি যদি সেটা উপার্জন করার ক্ষমতা রাখেন, উপার্জন করবেন, অসুবিধা তো কিছু নেই আপু, করবেন। আমি মনে করছি আমার জন্য এটাই যথেষ্ট, আমি এটুকুতেই থাকবো। এটা ব্যক্তি মানুষের সিদ্ধান্ত। আমরা কেউই কাউকে অসম্মান করতে পারি না, অসম্মান করার চর্চাটা ভালো চর্চা না। তোমার মেয়ে রাজেশ্বরী মাশাআল্লাহ দেখতে অসম্ভব সুন্দর এবং কিউট হয়েছে, এবং আমি যতটুকু জানি ও ছোটবেলায় কিন্তু অলরেডি টিভিসি করে ফেলেছে, এবং এরপরে বেশ ব্যাক টু ব্যাক ওর জন্য কাজের অফারও ছিল। তুমি কি চাও যে রাজেশ্বরী অভিনেত্রী বা মডেল হিসেবে পদার্পণ করুক? আমি বা আমার মেয়ের বাবা, আমরা দুজনেই চাই যে এখন রাজেশ্বরীর এখন 14 বছর বয়স, তো ও পড়াশোনা করে শেষ করে ও নিজে পেশা হিসেবে যে কাজটাকে বেছে নিতে চায় সেটা বেছে নিক। আমরা দুজনের কেউ ওকে কিছু, ওর আগ্রহ আছে অ্যাক্টিং, ও পিয়ানো শেখে, পিয়ানোটা গান শুনতে পছন্দ করে, গাইতে পছন্দ করে, তবে মনে হয় না ক্যামেরার ব্যাপারে তার একটু সংকোচ আছে, মনে হয় না। অবশ্য এখন যে বয়সটার কথা তুমি বললে, এই সময়টাতে আসলে বাচ্চারা একটু ডিফারেন্ট থাকে, মানে নিজের মতো করে চলতে চায়, আরো পরে যে হয়তো বুঝতে পারবে ওর ইন্টারেস্টটা আছে কিনা। একেবারে শেষের দিকে রয়েছি আমরা, যেহেতু মমতাজ হার্বাল প্রোডাক্টসের আজকের প্রোগ্রামে আছি, আমি একটু তোমার স্কিন কেয়ার নিয়ে জানতে চাই যে স্কিন কেয়ারের ক্ষেত্রে হার্বাল প্রোডাক্টস কি ব্যবহার করো? আমি সত্যি বলতে আমি একেবারেই ঘরোয়া, তুমি জানো শান্তা, আমি বলছিলাম তোমাকে, ওই মেকআপ তো নেই জানো, ক্রাইলন, ডার্মা কালার, কম্প্যাক্ট, ওই আর মেকআপ তোলার ব্যাপারটা নারকেল তেল দিয়ে মেকআপ তুলি আমি দীর্ঘদিন, এই 15 বছর নারকেল তেলের উপর নির্ভরশীল মেকআপ তোলার ক্ষেত্রে, এবং আমি কি বলে এটাকে ময়শ্চারাইজার হিসেবে, হ্যাঁ, কারণ আমার স্কিন খুব ড্রাই, হ্যাঁ, তো যেমন শীতকালে চামড়া উঠতে থাকে, তো আমি নারকেল তেল ব্যবহার করি স্কিনে, চুলে, হাতে, পায়ে। আচ্ছা, আমরা সবসময় শুনি যে ওয়েট লস জার্নিতে সবাই লেবু পানি খাচ্ছে, চিয়া সিডস খাচ্ছে, আদা জিরার পানি খাচ্ছে, তুমি আসলে কোনটা খেয়েছিলে? আমি লেবু সব সময় খাই, কারণ লেবু ভিটামিন সি, এবং ভিটামিন সি আমাদের শরীরের জন্য, আমি যেটুকু জেনেছি যে ভিটামিন সি শরীর স্টোর করতে পারে না, প্রতিদিনেরটা প্রতিদিন নিতে হয়। আমি প্রতিদিন লেবু খাই, সব সময়, আগেও খেতাম, এখনো খাই। সো এইটা অ্যাকচুয়ালি খুব কমন। অ্যান্ড তোমার কি মনে হয় যে ওয়েট লস করার পরে মানে সেটাকে মেনটেন করার তো প্রয়োজন হয়, মানে এই জায়গাটাতে ভিটামিন সি তোমাকে হেল্প করছে? শুধু ভিটামিন সি না শান্তা, মূলত একটা পরিমিত স্বাস্থ্যকর খাবারের অভ্যাসটা করতে হবে ওয়েট লস করার ক্ষেত্রেও আর মেনটেন করার ক্ষেত্রেও। এটা একটা লাইফস্টাইল শান্তা, একটা জিনিসের উপর, মানে ধরো আমি প্রতিদিন লেবু খেলাম আর 3 বেলা কাচ্চি খেলাম, হবে না তো আপু। তবে একটা মজার ব্যাপার বলতে চাই, মানে লাইক আমরা এই সাবকন্টিনেন্টে যারা আছি আমরা একটু বোধহয় একই রকম টাইপের, বিকজ খুব রিসেন্টলি বিদ্যা বালান, আমাদের পার্শ্ববর্তী দেশের নামকরা অভিনেত্রী, সেও যখন ওয়েট লস করেছে তাকেও সবাই একই প্রশ্নই করছে যে কিভাবে ওয়েট লস হলো। আমরা একটু আছি আমরা জানি, আমি বললাম তো, সেজন্যই আমি বলছি যে মানে হবে শান্তা। আরেকটা জিনিস কি, আমি না ভীষণ আশাবাদী মানুষ, আমরা এই সোশ্যাল মিডিয়া বা যেটা তুমি বলছো,
আজকে খবরটা কিভাবে হবে বলো? আজকে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, আমাদের দেশে চ্যানেল 40টা চ্যানেলে আমার প্রমোশন চলছে। আর আমি যখন সিসিমপুরে অভিনয় শুরু করেছিলাম তখন আমার দেশের চ্যানেল ছিল 5টা। তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না। এখন শুধু চ্যানেল, পত্রিকা, তারপর সোশ্যাল মিডিয়া, অনলাইন প্রমোশন। সো আমি বলতে চাইছি 15 বছর আগে প্রমোশনের যে ফরম্যাটটা ছিল এখন তো তার চাইতে সেটা 10 গুণ 20 গুণ বেড়েছে। তো বেশি হবে, সবকিছুই বেশি দেখা যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বা ওই যেটা আমি বলতে চাই, একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে ধরো আমার ছবি বা জয়া আপার ছবি বা মিমের ছবি ভাইরাল। আমরা তো স্কুলে যখন পড়েছি সারা জীবন দেখেছি সালমান শাহ শাবনূরের ছবি ভাইরাল। সোমিয়া ভাইরাল মানে কি? ভিউ কার্ড, ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। আর আমরা কিন্তু তখন টাকা খরচ করে সেটা কিনতাম, বইয়ের ভেতর রাখতাম। আমার কাছে সোমিয়া আপার, এখন সোমিয়া আপার এমন একটা ছবি আছে, বিপাশা আপুর ছবি, কারণ সোমিয়া আপু বিপাশা আপুকে খুব পছন্দ করতাম। শাবনূর, সালমান শাহ আর মৌসুমী আপা, কি সুন্দর চুল। ওই সময়টায় তারা আমাদের জন্য যেমনটা ছিল এখনো রয়েছে, বাট আই থিঙ্ক বর্তমান সময়টাকে মিলিয়ে আমাদেরও উচিত কাজটাকে আসলে প্রায়োরিটি দেয়া। দেখো আমরা কিন্তু কাজের কথা বলছি, তাদেরও ব্যক্তিগত জীবনের অনেক গল্প ছিল, সেগুলো কিন্তু আমরা ওইভাবে করে প্রায়োরিটি দিয়ে কখনো মনে রাখি হবে। মানে আমি যেটা বলতে চাইছি যে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে অভ্যস্ত মাত্র 10 বছর ধরে আমরা অভ্যস্ত হয়েছি। আর অল্প কিছু নেক্সট জেনারেশন তোমার সাথে আড্ডা দিতে গেলে আসলে এই আড্ডা কখনো শেষ হবে না। আমার মনে হয় কিছু আড্ডা আমাদের মেকআপ রুমের জন্য রেখে দেওয়া উচিত। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। তোমার জন্য খুব চমৎকার একটা গিফট হ্যাম্পার রয়েছে মুমতাজের পক্ষ থেকে, সো এটা আমি তোমার কাছে হ্যান্ড ওভার করবো, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। অ্যান্ড তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং তোমার নেক্সট আরো বেশ কিছু মুভির অলরেডি বোধহয় কাজ হয়ে গেছে। আমি 3টা সিনেমার শুটিং শেষ করে রেখেছি। একটা মাসুদ পথিকের বক, একটা কৌশিক শঙ্কর দাসের দাফন, আর একটা জাহিদ হোসেনের লীলামন্ধন। 3টার শুটিং শেষ। আবার আসবো সিনেমার প্রমোশন নিয়ে, তোমার সাথে আমার কথা হবে। সো আমি আজকের মতো বিদায় নেই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো আমি আপনাদের পছন্দের তারকাকে সাথে নিয়ে। আমাদের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আপনারা সবাই এসিটিভির সাথে থাকবেন এবং দেখবেন নিয়মিতভাবে আমাদের এই আয়োজন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।